প্রিয় দর্শক মণ্ডলী, শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, তাদের মধ্যে মুসলমান ভাইদেরকে সালাম এবং হিন্দু ভাইদেরকে নমস্কার, এবং অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আপনাদের আমরা সুন্দর একটি বিষয় আলোচনা করে জানাবো। সেটা হলো একটি গরু খামার করতে কি কি প্রয়োজন এবং কিভাবে আপনি একটি গরু খামার শুরু করবেন, সেই বিষয়টি আজকে আমাদের জানাবেন ডাক্তার ইতি আপু। ইতি আপু আমাদের সামনে আছে, তাহলে চলুন। আসসালামু আলাইকুম ইতি আপু। ওয়ালাইকুম আসসালাম। ইতি আপু, বর্তমান আমাদের দর্শকরা আমাদের অনেকে কমেন্ট করেছিল, ভাইয়া আমি একটি খামার শুরু করতে চাই। অনেকে প্রবাসী যারা, তারা বলছে আমরা দেশে এসে একটা খামার শুরু করব। একটা খামার শুরু করতে কি কি প্রয়োজন আমাদের দর্শকদের বলে দেন। ভালো একটা বাসস্থান লাগবে, যেখানে আমরা গরু খামারটা করব, বা সে জায়গায় ওয়েদারটা ভালো লাগবে, বা খোলামেলা জায়গাটা লাগবে। খোলামেলা জায়গা থাকলে বাতাসের আবহাওয়াটা লাগবে। আর সেখানে সব থেকে আমাদের তো ঘর তো আমরা এটা তো করবোই, ভালো একটা জায়গা দেখে, ভালো জমি, জানি আশেপাশে জানি কোনো ঘর বাড়ি না থাকে একটা সাইডে, কারণ অনেক রোগের মুখে আমরা হই। এর জন্য আমাদের খুব ভালো একটা পরিবেশ লাগবে। মূল কথা যে আমাদের ভালো একটা পরিবেশ দরকার, আমরা সেই পরিবেশটা নেব। আর তারপরে দরকার হইলো আমাদের ভালো গরু চেনা। ভালো গরু চেনা, আমরা সে ভালো গরুকে নিয়ে শুরু করব, ভালো পরিবেশকে নিয়ে শুরু করব। আমাদের পরিবেশটা ভালো সুরক্ষা থাকলে আমাদের গরুটা ভালো থাকতে হবে। সাইদি আপু, মানে আমরা কোন জাতের গরু নিয়ে প্রথমে খামার শুরু করতে পারি? আমরা যারা আমার এখানে নতুন খামারে শুরু করবে, মানে খামার করছে, মানে এখানে একটা খামারে গরু উঠবে, সেক্ষেত্রে কোন জাতের গরু নিয়ে শুরু করবে তারা? গাভী গরুর ক্ষেত্রে হলিস্টেইন, ফ্রিজিয়ান, রানী শঙ্কর, এগুলো দুধ বেশি হয়। কারণ আমাদের খামারে যদি গরুর দুধ কম হয়, আমরা সেই গরু পেলে কী লাভ আমাদের, তাই না? তো আমাদের টার্গেট রাখতে হবে জানি ভালো ভালো গরুর দুধ হয়, দুধ বেশি হয়। তো আমরা সেই হলিস্টেইন, ফ্রিজিয়ান, রানী শঙ্কর এইগুলো দিয়ে শুরু করবো। আর ক্রস গরুর একটু দুধটা একটু কম হয়, এটা আমরা এইগুলো দিয়ে শুরু করব। তারপরে আসে আবার যদি ষাঁড় বাচ্চা দেখেও শুরু করতে চায়, আমি হলিস্টিন ফিজিয়ানের কথাই বলবো। কারণ কেননা এই গরুগুলো যদি ভালো সাইজ দেখে আমরা কিনতে পারি, অধিক মাংস ধরে, অন্যান্য থেকে মাংস ধরে। আমাদের যদি আমরা মাংসের হিসেবেও বেচি, ধরেন আমাদের একটা গরু 5 মণ ওজন আছে, না হলে আমরা 1 লাখ বা 1,10,000 টাকা বিক্রি করব। আর এটা কিন্তু মাংস অনেক বাড়বে, খরচও কম হবে। আর অন্যান্য যে গরুগুলো আছে, হ্যাঁ সিন্তি বা শাহিওয়াল, এগুলো দেখতে একটু সুন্দর লাল কালার হয়, কিন্তু সব সময় তো আমাদের যদি গরুর বাজার কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সুন্দরটাকে কিন্তু আমরা প্রাধান্য দিই না, আমরা প্রাধান্য দিই মাংসটাকে। এর জন্য আমাদের মাংস প্রয়োজন। সবসময় কিন্তু সুন্দরে সব জিনিস হয় না, আগে দেখতে হবে যে ওর শরীরে মাংস আছে কিনা। মাংস না থাকলে ওর সুন্দরের দাম কত দিবে না, 10,000 দিবে, কিন্তু মাংস তো আছে 3 মণ, 3 মণে 60,000 দিবে, 20,000 টাকা মন ধরলে, তাহলে 10,000 টাকা সুন্দরে 70,000, আমরা কিন্তু আরও 40,000 টাকা পিছিয়ে আসি। এর জন্য আমরা মাংসর ওজন বাড়ানোর চেষ্টা করব। আমরা এর জন্য ফিজিয়ান জাত নিব, জানি ভালো মাংস ওজন বাড়াইতে পারি, আমাদের খামারে ভালো লাভ আসে। সাইদি আপু, এই খামার শুরু করতে গেলে মানে প্রথমে কি ষাঁড় গরু নিয়ে শুরু করবে নাকি গাভী নিয়ে গরু নিয়ে শুরু করবে, কোনটা আপনার কাছে বেটা মনে হয়? যদি কোনো নতুন খামারি থাকে, ভালো না বুঝে, তাইলে সে কয়টা ষাঁড় বাচ্চা দিয়ে শুরু করুক। কারণ ষাঁড় বাচ্চা প্রতি বছর বছর সেল দিবে, বছরের চিন্তা না, সর্বোচ্চ 8 মাস, মানে ভালো ওজন বাড়াবে তখনই বিক্রি করে দিবে। দেখা যাবে একটা গরু থেকে 20-40,000 টাকা রয়ে গেছে। হ্যাঁ, 2-4-8 মাস ভালোভাবে পালতে পারলে একটা গরুর থেকে 40-50-60,000 টাকাও ইনকাম করা সম্ভব। যখন বাজারটা কম থাকে তখন কিনবে, ভালো যত্ন দিবে, মাংস বাড়াবে, 6 মাস পর বিক্রি করবে। আর সে তো একটা পালবে না, কমপক্ষে 5টায় তো 50,000 করে হলো 2.5 লাখ। হ্যাঁ, সেটা যদি আমার 1 বছরে কম সময়ে যদি কামাইতে পারি, এর থেকে আর কী লাগে? এতেই তো আলহামদুলিল্লাহ, তাই না? তো আমরা চাই যে নতুন যে খামারিগুলা, সেগুলা ষাঁড় বাচ্চা দিয়ে শুরু করুক। কারণ সে গাভী ভালো পালন করতে পারবে না, কারণ গাভী সেই সমস্যাটা বুঝবে না, কোন সময় কী লাগবে সেটা বুঝবে না। বেশি দুধ হলে সেই গরুটাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম খাওয়াতে হবে, সেটা বুঝবে না। সেটা না বুঝার কারণে দেখা যায় যে গরুটা ক্যালসিয়াম সঠিক পড়ে গেছে, প্রচুর টাকা খরচ হইতেছে, অনেক সময় গরুটা মারাও যেতেছে। তো এর জন্য আমরা প্রথমত মানে একটু সাহসের তো প্রয়োজন আছে। ষাঁড় গরু পালন করে সেই সাহসটা, মনোবলটা আমরা বাড়াবো। বাড়ানোর পর পরের বছর থেকে 2-4টা করে শুরু করতে করতে ষাঁড় গরু থাকবে, গাভী গরু থাকবে। গাভী গরুর খরচ দিয়ে ষাঁড় গরু পালন করব, বা সে একটু কষ্ট করে সেগুলো পালন করব, 1 বছর পর বিক্রি করে দেবো, আবার সেই গাভীগুলো আবার আমরা নিব। এরকমভাবে আমরা করতে পারি, কারণ আমরা বিজনেস করতে গেলে আমাদের পলিসির দরকার, তো সেটা আমরা সবসময় বজায় রাখবো, খেয়াল রাখবো। তো এরকমভাবে করলে আমার কাছে মনে হয় যে একটা খামার ভালো থাকতে পারবে। আচ্ছা ইতি আপু, অনেকে তো আছে মনে করেন মানে গাভী গরু নিয়ে শুরু করে এবং ষাঁড় গরু নিয়ে শুরু করে,
সেক্ষেত্রে কি একই খামারে রাখতে পারবে গরু দুটাই? একই খামারে রাখতে পারবে, কিন্তু একটু দূরত্বটা বেশি হলে ভালো হয়। একই খামারে রাখবে, কারণ একটার জন্য তো আলাদা খামার করতে হবে না, খরচ অনেক ব্যয়বহুল হয়ে যায়। এর জন্য আমরা একই খামারে রাখবো, কিন্তু দূরত্বটা একটু বেশি রাখবো, যেন আমাদের গাভী যেন ওকে দেখতে পায় না, ও যেন ওকে দেখতে পারে না। হ্যাঁ, এটা রাখলে কি আমাদের গাভীর জন্য একটু ভালো হয়, আর ষাঁড় গরুর জন্য ভালো হয়। অনেক কন্ট্রোলারের ব্যাপার আছে তো। হ্যাঁ, দেয়াল বা একটু ফাঁক রাখলো, জানি ওরা জানি কাছে ঘেঁষতে না পারলো বা এক কাছাকাছি না থাকতে পারলো, তাই না? তো এরকম হলে সব থেকে বেশি ভালো হয়। দর্শক, আপনারা একই খামারে ষাঁড় গরু এবং গাভী গরু দুটোই পালন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু দ্রুত রাখবেন, অথবা মাঝখানে দেয়ালের মতো করে দেবেন, যাতে আপনাদের জন্য ভালো হয় এবং গাভীর জন্য ভালো হয়, ষাঁড় গরুর জন্য ভালো হয়। আচ্ছা ইতাপু, মনে করেন অনেকে তো আছে, মনে করেন শুনছি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান হচ্ছে নাকি ব্রাহ্মা জাতের নাকি ষাঁড় গরু নাকি বেশি লাভবান, কোনটা আপনার কাছে মনে হয়? আসলে অরিজিনাল তো ব্রাহ্মা পাওয়া যায় না, সেটা কয়জনের কপালে মিলে, তাই না? তো আমরা কবে মিলবে না মিলবে সে চিন্তা ভাবনা করে তো আমাদের সময় নষ্ট করতে পারি না, তাই না? আমাদের আসলে কি এগুলা বিজনেসটা হলো কপালের ব্যাপার স্যাপার আছে। আল্লাহ তাআলা যদি কারো দিকে মুখ তুলে তাকায় তাহলে তার ভালো হবে। আর একটা গরুর খামার, একটা গরুর ভাষা যে বুঝতে না পারবে, তাকে ব্রাহ্মার থেকে যদি উন্নত কোনো জাত থাকে সেটাও যদি দেই, তাও সে করতে পারবে না। কারণ মেন আগে গরুর ভাষা বুঝতে হবে, গরুতে কী বলে। ভাষা বুঝলে মানে সব কিছু দিয়েই লাভবান হওয়া সম্ভব, আমি যেটা মনে করি। আচ্ছা ইতাপু, আমাদের মনে করেন এরকম দর্শকরাও আছে অনেকে, যে ভাইয়া ব্রাহ্মা জাতের বীজ কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, এরকম কমেন্ট করে নাকি, ঠিক আছে, যে অথবা আমরা কোন জাতের মানে ষাঁড় গরু দিয়ে শুরু করবো, এটা মানে কমেন্ট করে নাকি। তা এটা কোথায় পাওয়া যাবে, এটা কি আপনি কিন্তু জানেন? যদি এরকম আসলে ব্রাহ্মা জাতের সেই বীজটা মানে সিমেন্টটা কালেক্ট করতে গেলে শৌখিন একটা মানুষের প্রয়োজন, কারণ আমরা সবাই জানি যে ব্রাহ্মা এই সিমেন্টটা অনেক দাম। হ্যাঁ, তো এরকম যদি শৌখিন কোনো মানুষ থাকে, যদি কেউ কিনতে চায় ব্রাহ্মার কিছু, এটা আমার পেশা না দেওয়া, যেটা এটা আমার কাছে নাই, কিন্তু যারা আমি মাঠকর্মী যারা আছে ওদের দিয়ে যে আমি কাজ করাই, ওদের কিছু কিছু লোক দেখে যারা সরকারিভাবে আসছে ওদের কাছে থাকে। তো যদি দরকার হয় তারা ওই জায়গায় মানে কমেন্টস করবে, কমেন্টসে জানাবে, অযথা কমেন্টস করার কোনো প্রয়োজন নাই। যদি দরকার হয় একান্ত তারা কমেন্টস করে জানাইতে পারে যে এটা প্রয়োজন, তাহলে আমি সেটা তাদের জন্য ব্যবস্থা করতে পারবো। এটা পারবো আমি, এতটুকু হেল্প আমি তাদের জন্য করতে পারবো। দর্শক, তাহলে জানতে পারলেন আপনারা কোন জাতের গরু দিয়ে খামার শুরু করবেন, এবং একটি খামারে কি কি প্রয়োজন সব কিছু জানতে পারলেন। এবং উন্নত জাতের ব্রাহ্মা জাতের বীজ যদি আপনাদের কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং ইতিহাপু নাম্বারে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইতিহাপুর কাছ থেকে অরিজিনাল যে বীজটা আপনারা সেটা সংগ্রহ করতে পারবেন, এবং আপনাদের এতেও অনেক উপকার হবে আমি মনে করি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।